This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অন্যদিকে অমিত শাহর সভায় হেসে অসুস্থ হয়ে পড়েন দীপঙ্কর দাস, যিনি গ্রাম পঞ্চায়েত প্রধান। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। নদিয়ার মৌরহাট থেকে কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি সভায় এসেছিলেন। SSKM হাসপাতাল নিয়ে যাওয়া হলে সেখানে তিনি চিকিৎসা পাননি বলে অভিযোগ উঠছে। আমার সহকর্মী সুব্রত রয়েছেন। সুব্রত, তার অসুস্থতা কতটা গুরুতর ছিল যে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তার মৃত্যু হয়ে গেল? শুনছি SSKM হাসপাতালে নাকি ঠিক মতন চিকিৎসা পরিষেবা পাননি তিনি। একেবারে দেখো, নদিয়ার যে তুমি বললে মৌরহাট 1 নম্বর পঞ্চায়েতের প্রধান দীপঙ্কর দাস, তিনি তার সহকর্মীদের সঙ্গেই অর্থাৎ অমিত শাহের যে সভা, সেই সভায় যোগদান করতে এসেছিলেন এবং সেখানে তার বুকে ব্যথা হয় এবং তাকে তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে SSKM হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার সঙ্গে থাকা কর্মী সমর্থকরা এবং তার সহযোদ্ধারা তারা কিন্তু জানান যে স্পষ্টত এখানে তার চিকিৎসা সঠিকভাবে হয়নি, ফলে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। ফলে তারা ক্ষোভে ফেটে পড়েন SSKM এর সামনে এবং তারা বলেন যে যথেষ্ট সময় পাওয়ার পরেও কিন্তু সেখানে চিকিৎসা না পেয়ে এই ঘটনা ঘটেছে এবং তার উপযুক্ত তদন্ত চাইছেন বিজেপি কর্মী সমর্থকরা। ধন্যবাদ সুব্রত। ওনার বুকে ভীষণ ব্যথার বমি, আমি বারবার রিকোয়েস্ট করছি একটা যে ওষুধ দেন না ইনজেকশন দেন। হ্যাঁ বলে আগে রিপোর্ট। আমি অভিযোগ করছি ওনারা একটা ব্যথার ওষুধ দিলে দাদা আজ দিব্যি বেঁচে যায়। আমি একটা অভিযোগ, এই জায়গা রুগী চোখের সামনে মরে যাবে, একটা ট্যাবলেট পর্যন্ত কোনো ব্যবস্থা নেই, একটা ট্যাবলেট পর্যন্ত কোনো ব্যবস্থা নেই। তাহলে কিসের ইমার্জেন্সি? এটা কিসের ইমার্জেন্সি? এটা ট্যাবলেট পর্যন্ত দেয় না। মুর্শিদাবাদের ফারাক্কায় একটা হোটেলে তল্লাশি অভিযান চালায় বেঙ্গল STF। গ্রেফতার বিহারের ভাগলপুরের এক ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 4টি সেমি অটোমেটিক পিস্তল, 4টি ম্যাগাজিন। ধৃতের নাম সত্যজিৎ ঘোষ। তাকে আদালতে তোলা হলে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ভুটান পাহাড় এবং ডুয়ার্সে অতি ভারী বৃষ্টির জেরে জল বেড়ে গিয়েছে জলঢাকা নদীতে। 12ঘড়িয়ার পাটকিদহ এবং চিন্তামণিতে ভাঙন শুরু হয়ে গিয়েছে। মাইকিং করে সতর্ক থাকতে বলা হয়েছে। বানারহাট এবং ধূপগুড়ি ব্লকে 32টি ত্রাণ শিবির খোলার জায়গা চিহ্নিত করা হয়েছে। নদীগুলোর ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। ভাঙন প্রচুর হয়ে গেছে, আপে ডাউনে দুই দিকে। আমরা খুব আতঙ্কে, কালকে তো সবার এই এলাকায় মাইকিং করছে, কেউ ঠিক থাকতে পারে নাই। আমাদের রিলিফ শেল্টার যেটা আছে অলরেডি এয়ারমার্ক আছে, বিভিন্ন দপ্তরের সঙ্গে আমাদের কন্ট্রোল রুম খোলা আছে, আমাদের বিভিন্ন দপ্তর যে আছে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে। আমার ঠিক পিছনে দেখলেই বোঝা যাবে যে কতটা ভয়াল রূপ নিয়েছে জলঢাকা নদীর জলস্তর এতটাই বেড়েছে যে নদীতে শুরু হয়েছে ভাঙন, যার ফলে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এতটাই ভাঙন বেড়েছে যে তার পাশে থাকা এই শ্মশানঘাট, সেই শ্মশানঘাটটুকু রক্ষা করতে পারবেন না তারা বলে আশঙ্কা করছেন। কারণ যেভাবে ভাঙন হচ্ছে তার জেরে রাতের ঘুম উড়ে গিয়েছে 12ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের এলাকার মানুষদের। ইতিমধ্যেই ব্লক প্রশাসনের তরফে মাইকিং করা হয়েছে গ্রামে, যাতে নদীর পার্শ্ববর্তী এলাকার মানুষরা সচেতন থাকেন, সতর্ক থাকেন, কারণ নদীর জল বাড়তে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এখন বৃষ্টি নেই, তবে ডুয়ার্সের আকাশে কালো মেঘ রয়েছে। ফের যদি ভারী বৃষ্টি শুরু হয় তাহলে গোটা এলাকা প্লাবিত হতে পারে, এমনটাই আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে রনি চৌধুরী, TV9 বাংলা। অন্যদিকে ডুয়ার্স এবং ভুটান পাহাড়ে ভারী বৃষ্টি এবং প্রশাসন সেখানে যথেষ্টই সতর্ক। বানারহাটের গয়ের কাটা জ্যোতির্ময় কলোনিতে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন প্রশাসনিক আধিকারিকরা। স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নদীর তীরবর্তী এলাকায় নজরদারি চলছে। পরিস্থিতি মোকাবিলায় তৈরি থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী জাতীয় সড়কে জল জমে গিয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার, সেখানেও সকাল থেকে মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি সেখানে হয়েছে। স্বস্তির খবর, শঙ্কোষ, কালজানি, তোরসা নদীতে এখনো জল বাড়েনি, তবে ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টিতে আশঙ্কা থেকেই যাচ্ছে। ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টি, নদীগুলো মানে পাহাড়ের নদীগুলো সেখানে এক প্রকার ফুসছে বলা যায়, সেই ছবি আমরা আপনাদের দেখিয়েছি। দুর্যোগের জেরে নদীগর্ভে আস্ত শিব মন্দির তলিয়ে গিয়েছে আলিপুরদুয়ারের 1 নম্বর ব্লকের শালকুমার এলাকায়।
আস্ত একটা শিব মন্দির তলিয়ে গিয়েছে। আলিপুরদুয়ারের জয়গাঁ, বীরপাড়া, মাদারিহাটের টোটোপাড়া, তিতি, হাওড়ি নদীর জলস্তর বেড়ে গিয়েছে। নদীতে জল বাড়ার কারণে বন্যার আশঙ্কায় ভুগছেন সেখানকার মানুষজন। টানা বৃষ্টি চলছে, তিস্তা নদীর জল একেবারে ফুঁসছে, হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তিস্তা নদীর দোমোহনী থেকে হলুদ সতর্কতা উঠে গেলেও মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি হয়েছে। উত্তরের 4 জেলার সব নদীর বন্যা পরিস্থিতি সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে জলপাইগুড়ি সেচ দফতরে সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয়েছে। বিভিন্ন এলাকা থেকে কি পরিমাণ জল ছাড়া হচ্ছে, তার প্রভাব উত্তরবঙ্গের নদীর উপর কিভাবে পড়ছে, তার যাবতীয় তথ্য পাওয়া যাবে এই সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে। অন্যদিকে ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়ায় তিস্তায় জলস্ফীতি। সকালে গজলডোবার তিস্তা ব্যারেজ থেকে ছাড়া হয়েছে 2687 কিউমেক জল। সকাল 8টায় জল ছাড়া হয়েছে 2827 কিউমেক, ফলে আবারও নতুন করে বাড়তে পারে জল। অপরদিকে জলঢাকা নদীতেও হলুদ সতর্কতা তুলে নেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। বেলাগাম তিস্তাকে বাগে আনতে নদী খননের পরিকল্পনায় রাজ্যের অনুমোদন। পাশাপাশি উত্তর সিকিমের দিকে যদি আমরা নজর রাখি, সেখানেও কিন্তু বন্যা পরিস্থিতির আরো অনেকটাই অবনতি হয়েছে। তিস্তায় জলের তোড়ে ভেসে গিয়েছে নির্মীয়মান ব্রিজ। জঙ্গু, চুংথাং, লাচেনের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। গোটা উত্তর সিকিম জুড়ে ধস নেমেছে, যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে গিয়েছে। আপনারা ছবি দেখলে আন্দাজ করতে পারবেন সেখানকার কি পরিস্থিতি। প্রায় 1000 পর্যটক সেখানে আটকে রয়েছেন, নড়াচড়া করার কোনো অবকাশ নেই। ভয়াবহ পরিস্থিতি, সতর্ক থাকতে নির্দেশ জারি করেছে সিকিম প্রশাসন। কি হারে ফুসছে নদীর জল আপনারা দেখছেন এই মুহূর্তে। এক প্রকার বিচ্ছিন্ন হয়ে গিয়েছে পরিস্থিতির কারণে উত্তর সিকিম। 1000-এরও বেশি পর্যটক আটকে রয়েছেন। কিছু উদ্ধার কাজের ছবি আপনাদের দেখাচ্ছি। জলের তোড় একবার দেখুন, প্রাণ বাজি রেখে সেখানে উদ্ধার কাজ। বেঁচে থাকার লড়াই একে এক প্রকার বলাই যেতে পারে। ভয়াবহ পরিস্থিতি, একদিকে জলের তোড়, অন্যদিকে পিছতে পড়ে যাচ্ছেন অনেকেই। উদ্ধার কাজে নেমেছে সেনা, উদ্ধার কাজে নেমেছে প্রশাসন। উত্তর সিকিমের পরিস্থিতি এই মুহূর্তে ভয়াবহ, সেই ছবি আপনারা দেখছেন। অন্যদিকে প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত হয়ে গেছে উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ। অসম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরামের মতো রাজ্যগুলোতে গত 24 ঘন্টায় বন্যা এবং ভূমিধসে অন্তত 32 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি এখনো পর্যন্ত। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, প্রশাসন তেমনই আশঙ্কা করছে। ভেসে গিয়েছে অসম মেঘালয়ের সংযোগকারী 17 নম্বর জাতীয় সড়কের একাংশ। ধস নেমে পরিস্থিতি ভয়াবহ। দফায় দফায় ধস, মেঘভাঙা বৃষ্টি এবং হরপামানের কারণে বহু গুরুত্বপূর্ণ রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন পর্যটকরা। আগামী কয়েকদিনের জন্য অসমের বিস্তীর্ণ অংশে কমলা সতর্কতা এবং উত্তর পূর্বের বাকি অংশে হলুদ সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। ফলে বিপদ আরও বাড়তে পারে, প্রশাসনের এমনটাই আশঙ্কা। প্রথম জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাওয়ার আগে আত্মহত্যা। শ্বশুর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী গৃহবধূ। নদিয়ার ফুলিয়ার বাহাদুরপুর এলাকার ঘটনা এটি। শনিবার রাতেও মেয়ের সঙ্গে কথা হয় পরিবারের। রবিবার সকালে মেয়ের মৃত্যুর খবর আসে। গৃহবধূর মৃত্যুতে রহস্য ঘনাচ্ছে। ঘটনা তদন্তে শান্তিপুর থানার পুলিশ। অন্যদিকে কোভিড গোটা দেশে কিন্তু চিন্তা বাড়াচ্ছে। এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়ে গিয়েছে 3758। দেশ জুড়ে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন, নতুন করে আক্রান্ত হয়েছেন 363 জন। রাজ্যে আক্রান্তের সংখ্যা 205 থেকে বেড়ে ইতিমধ্যেই 287 হয়ে গিয়েছে গত 24 ঘন্টায়। নতুন করে কোভিড পজিটিভ আরও 82 জন। আমার সহকর্মী সৌরভ এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সৌরভ, গতকালও তোমার সঙ্গে কথা হচ্ছিল, আজকেও কথা হতে এই 24 ঘন্টার মধ্যে আক্রান্তের সংখ্যা আরও বেড়ে গিয়েছে। এই মুহূর্তে কি করণীয়? চিকিৎসকরা কি বলছেন? কতটা চিন্তার, কতটা দুশ্চিন্তার? চিকিৎসকদের বক্তব্য হচ্ছে, যেহেতু কোভিড সারা দেশেই ছড়িয়ে পড়েছে এবং আক্রান্তের সংখ্যা প্রতি 24 ঘন্টায় ফিগার চেঞ্জ হচ্ছে, সংখ্যা চেঞ্জ হচ্ছে,
সেই জায়গা থেকে চিকিৎসকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা এসেছে। তারা পরীক্ষা করাচ্ছেন, তারই যে সমস্ত কেস রয়েছে অর্থাৎ শ্বাসকষ্টজনিত রোগ, ইনফ্লুয়েঞ্জা জনিত রোগ, তাদের যে উপসর্গ যাদের দেখা যাচ্ছে তাদের টেস্টিং হচ্ছে, টেস্টিং এর সংখ্যা বাড়ানো হচ্ছে এবং সেই সূত্রে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। তারা বলছেন যে এই মুহূর্তে যে সচেতনতা বিধির কথা বলা হয়েছে সেটাই আপাতত মেনে চলা উচিত। নতুন করে ভ্যারিয়েন্টের প্রকোপ না হলে তারা বলছেন যে এই যে এখন একটা ভ্যারিয়েন্ট চলছে, অর্থাৎ সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং তারা যেই সতর্কবার্তা দিচ্ছেন সেগুলো মেনে চলতে হবে। ধন্যবাদ সৌরভ। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।